নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে আমার মনটা খুব একটা ভালো নেই। তোমরা আমাকে আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছো না, হয়তো তোমাদের ভালো লাগছে না, কিন্তু আমি আগে প্রথম দিকে বলেছি, এবং যেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছিলো সেখানেও আমি বারবার বলেছিলাম যে আমি খুব একটা সুস্থ নই। আমার 2015-তে সেরিব্রাল অ্যাট্যাক করেছিল। ওই যে অন্য অন্য ব্লগাররা যেগুলো করতে পারে, ক্যামেরা নিয়ে তাদের রান্না দেখানো, ঘরকন্যার কাজ দেখানো, বা ক্যামেরা সেট করে ঠিক করে, সেগুলো আমি ঠিক পেরে উঠি না। এক তো আমি মানে এই বিষয়ে অজ্ঞ, আমি স্বীকারই করছি। আর দ্বিতীয়ত আমার শরীরটা অত ভালো থাকে না। তারপর থেকে ওই 2015-র পর থেকে আমার কিছু না কিছু লেগে থাকে। তবু যত দূর আপ্রাণ চেষ্টা করি সত্যি কথাটা তোমাদের সামনে বলতে, আমার জীবনের চলার পথে দেখা এবং শোনা এবং উপলব্ধি করা ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগে না, ভালো লাগলে নিশ্চয়ই মানে কিছু কিছু লোক তো কত রকমের নাটক করে, নিজেদের মধ্যে ঝগড়া, নিজেদের মধ্যে ভালোবাসা, বা অস্বাভাবিক কিছু দেখিয়ে, বা শরীরের অংশ দেখিয়ে দেখি তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, প্রত্যেক দিন তাদের হাজার হাজার ভিউজ। তো আমি তো সেগুলো পারবো না গো, ওই জন্যই হয়তো আমার সাবস্ক্রাইবার নেই, আমার ভিউজ হয় না, তাই মনটা একটু খারাপ হয়ে যায়। সবসময় মনে হয় সত্যর বোধহয় এই কলিযুগে কোনো মূল্য নেই। তবু চেষ্টা করো, যদি পারো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এবং আমার পাশে থেকো, এবং আমার হাতটা শক্ত করে ধরে থেকো, এবং তোমাদের প্রত্যেকেরই ভালো হোক, মঙ্গল হোক। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও ভালো হোক, ঈশ্বর তাদের ভালো করুন, এবং যারা করনি তাদেরও ভালো হোক। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আজকে আমি যেই বিষয় বলতে বসেছি সেটা হলো আমাদের বাড়ির গোপাল। সেই গোপাল কি করে এলো এবং গোপালের মানে ইতিহাস বলতে পারো, সেই নিয়ে বলতে মানে বসেছি আজকে। অনেক বছর আগে, আমার মা তখন বেশ ছোট, ছোট মানে তোমার কলেজে পড়ে, একেবারে ছোট না, কলেজে পড়ে। আর আমার যে ছোট মাসি, মানে মানে মায়ের থেকে ছোট না, কিন্তু 4 নম্বর, মানে আমার মারা তো 6 বোন, আমার মা 5 নম্বর। তো মায়ের আগের যে মাসি তাকে আমরা ছোট মাসি বলতাম। তো ছোট মাসির তখন বিয়ে নাকি ঠিক হয়েছে। তার 4 মাস পর আবার আমার, হ্যাঁ 4 মাস পরই আমার মায়ের বিয়ে হয়েছে। তো ওই ছোটো মাসির বিয়ে তখন ঠিক হয়ে গেছে। তো ওই সময় মায়েদের এক মাসি, সে গেছিল তোমার হরিদ্বার বেড়াতে। তো হরিদ্বার বেড়াতে গিয়ে একটা মানে নানা রকমের গিফট তো লোকে নিয়ে আসে কোথাও বেড়াতে গেলে, তো উনি সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছিল, এবং ছোট মাসির যেহেতু বিয়ে, তাকে একটা খুব সুন্দর গোপাল দিয়েছিল। তো বলেছিল তুই, ওর নাম ছিল শান্তা, শান্তা তুই, মানে ছোটো মাসির নাম ছিল শান্তা। তো তার মাসি তাকে ওই গোপালটা দিয়ে বলেছিল যে শান্তা, তোর তো বিয়ে হয়ে যাবে, তুই বিয়ে হয়ে গিয়ে বাড়িতে গিয়ে এই গোপালটা, মানে শ্বশুর বাড়িতে গিয়ে এই গোপালটা প্রতিষ্ঠা করিস এবং পুজো করিস, দেখবি তোর ভালো হবে, তাই জন্য তোকে আমি এটা দিলাম। তো ছোটো মাসি কী করেছে জানো, সে গোপালটাকে নিয়ে ট্রাঙ্কে ভরে রেখে দিয়েছে। তারপরে তো বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর তো ছোটো মাসি শ্বশুর বাড়ি চলে গেল, ওই গোপাল ওখানে পড়ে রইল। তারপরে কি হলো, বেশ কয়েক দিন, মানে কয়েক মাস হয়ে গেছে, মায়েরও তখন বিয়ে ঠিক হয়ে গেছে, মানে ছোটো মাসির বিয়ে হয়ে 4 মাস হয়ে গেছে, বললাম না 4 মাস পরই আমার মায়ের বিয়ে হয়েছে একই বছরে। তো 4 মাস অতিক্রম করে গেছে, মায়েরও সামনে বিয়ে। তো ওই গোপালটা একদিন রাত্রিবেলা মা স্বপ্ন দেখেছিল যে গোপালটা মাকে বলছে যে আমার না দম আটকে আসছে, আমাকে এই তোরঙ্গ থেকে
বার কর তো, আমার দম বন্ধ হয়ে আমি তো মরেই যাব, এইরকম নাকি সে বলছে। তখন তো মা মনে পড়ে গেল ছোটো মাসির ওই গোপালটা ওখানে থেকে গেছে। তখন দিদাকে নাকি মা বললো মানে মা বলেছিল যে মা ছোটদির গোপালটা কি এখনো ওই ট্রাঙ্কের ভেতর পড়ে আছে? তখন বলেছে যে হ্যাঁ তাই আছে হয়তো। তো বার করে দেখা গেল সেই গোপালটা সেখানে তোলা আছে। তো যেহেতু ওর গোপাল, তখন মা ছোটো মাসির কাছে মানে পারমিশন নিয়েছিল যে তুই তো এই গোপালটাকে নিয়ে গেলি না, তো গোপালটা আমাকে এরকম স্বপ্ন দিয়েছে, তুই এখানে আটকে রেখে দিয়েছিস, ও তো দম আটকে যাচ্ছে, তখন তাহলে তুই নিয়ে যা, নিয়ে গিয়ে তাহলে তুই তো শ্বশুরবাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠা কর। ও তখন বলেছে না আমি করবো না, থাক ওই গোপাল ওখানেই থাক। তখন বলছে আমি পারবো না করতে, আমি পুজোও করবো না আর আমি প্রতিষ্ঠা করতেও পারবো না। তখন মা বলেছিল তাহলে তুই আমাকে তাহলে গোপালটা দিয়ে দিবি, কারণ গোপালটা তো আমাকে স্বপ্ন দিয়েছিল। তখন ছোটো মাসি বলেছিল না ওটা তো আমাকে প্রেজেন্ট করা হয়েছিল, তো আমি দেব না, যদি ভবিষ্যতে আমি কোনোদিন প্রতিষ্ঠা করি তাহলে আমিই করব, কারণ ওটা তো আমাকেই মাসি দিয়েছে। দেখো বনে বনে কীরকম একটা ব্যাপার আর কি, এটা তো ঠিক ব্যাপার না, তুমি পুজো করতে পারছো না আবার আর একজনকে দেবও না, এটা তো ঠিক কথা না। তো মা একটু মনক্ষুণ্ণ হয়েছিল। তারপরে যাই ওই ব্যাপারটা গেছে, তো মায়ের বিয়ে হয়ে গেছিলো, মানে বিয়ে হয়ে গেছে। ছোটো মাসি কিন্তু মানে যতদিন বেঁচে ছিল ওই গোপাল কিন্তু প্রতিষ্ঠা করেনি। সেই গোপাল আবার পরবর্তীকালে নাকি মাকে আমার, তখন মায়ের প্রায় মানে আমি তখনও হইনি, মানে বিয়ের বছর খানি ঘুরে গেছে। তারপরে আরেকদিনও মা এরকম স্বপ্ন দেখেছে যে গোপালটা মানে মানে মা দেখছে গোপাল শুয়ে আছে এবং তার না নিঃশ্বাস নিতে বুকটা না মানে ওপর নিচ করে না, যেমন শ্বাসকষ্ট হলে যেমন হয় না ওই রকম হচ্ছে। তখন মা তখন ডিসাইড করলো যে ঠিক আছে ওই গোপালটা যেমন আছে আছে। মা তখন নিজে এই যে এখন যে গোপালটা আমাদের বাড়িতে, সেই গোপালটাকে মা তখন কিনেছিল, কিনে নিয়ে গোপালকে বলেছিল দেখো ওই গোপালটা তো ছোটদির গোপাল, ওটা তো আমি আনতে পারলাম না, কিন্তু তুমিও তো গোপাল, তাই তোমাকে আমি আমার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে আমি নিত্য তোমাকে পুজো করব। তো মা তাকে সেবা করতে থাকবে, যেমন 3 বেলা খেতে দেওয়া। মা সপ্তাহে, মা যেহেতু স্কুল টিচার ছিল রোজ বেরিয়ে যেত, রোজ তাকে চান করানো, জামা কাপড় ছাড়ানো অত সময় ছিল না মায়ের। তো মা সপ্তাহে একদিন সেই গোপালটাকে মানে এই গোপালকে চান করাতো, আর রোজই মানে সকালে একবার দিত, ভোরবেলা মা খুব ভোরে ঘুম থেকে উঠতো, ভোরবেলা উঠে গোপালকে সেবা দিত, আবার স্কুল যাবার আগে যখন পুজো করতো তখন আবার সেবা দিয়ে যেত, আবার সন্ধেবেলা যখন সন্ধে দিত তখন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিত। এরমভাবেই চলছিল, গোপালও গোপালের মতন চলছে। এবং যখন আমার মা আর বাপি বেড়াতে যেত তখন কাউকে দিয়ে মানে মন্দিরে দিয়ে যেত, মন্দিরে খুব একটা দিত না, আমাদের পাশের বাড়িতে একজনরা ছিল তাদেরকে দিয়ে যেত। তো গোপালের সেবা ঠিকঠাকই হচ্ছিল। তারপরে বাপি চলে যাবার পর তো মা আমাদের বাড়িতে এলো সেই গোপাল নিয়ে। এবং ছোটোবেলা আমি খুব মানে ওই ভাইফোঁটার দিন, তারপরে তোমার রাখির দিন আমার খুব মনে কষ্ট হতো, কারণ আমার তো নিজস্ব কোনো ভাই নেই। আমার জ্যাঠতো দাদা ছিল, তো জ্যাঠতো দাদা যেহেতু ইঞ্জিনিয়ার ছিল, তার মানে ট্রান্সফারেবল জব ছিল, সে চাকরি পাওয়ার পর তাকে আমি রাখি পরানো বলো, ভাইফোঁটা দেওয়া বলো, এই ব্যাপারটা তার মানে উঠেই গেছিলো। তো পাশের বাড়িতে আমাদের একটি ছেলে ছিল, তাকে আমার মা ছোটোবেলা থেকে মানুষ করেছিল। মানুষ মানে রাত্রি মানে সারাদিন সে তার মায়ের কাছেই থাকতো, রাত্রিবেলা আমাদের বাড়িতে খেতে আসতো, ছুটির দিনে আমাদের বাড়িতে খেত, এবং বড় হওয়ার পর সে আমাদের বাড়িতেই রাত্রে পড়াশুনো করতো এবং ওখানেই ঘুমিয়ে পড়তো। তো সে তো আমার ভাইয়ের মতন, তাকেই আমি রাখি পরে, আমার থেকে অনেক ছোট। তা ওই মানে আমি যখন 7-8 পড়ি তখনও হয়েছিল, 6-7 যখন পড়ি, তা ওই ওকে আমি পড়াতাম, করতাম। তখন না নিজের ভাই থাকে একটা, তো তখন বাড়িতে বাড়িতে সেই রিচুয়ালসগুলো হতো, শাক বাজানো হতো। তখন মা আমাকে বলেছিল দুঃখ করিস না, আজকে থেকে তোর গোপাল তোর ভাই, তুই গোপালকেই রাখি পরাবি, ভাইফোঁটা দিবি। তো এইরকম মানে আমি ভাই ভাবতাম। তো
যেই কথাটা বলছিলাম আগে, তো বাপি চলে যাবার পর তো সেই গোপাল নিয়ে মা এসে আমাদের বাড়িতে হাজির হলো। এখানেও সেরকমভাবে গোপালের সেবা চলতে লাগলো। তো মা না মাঝে মাঝে ঘেয়ে থাকে, তো মাঝে মাঝে না মা বেড়াতে যেত। কিরকম বেড়াতে যেত বলো তো? মাসির বাড়িতে গেল, মামা বাড়িতে গেল, গিয়ে 1 রাত 2 রাত 3 রাত এরকম থেকে আসতো, মানে আমাদের বাড়িতে আসার পর। তো মাসিদের বাড়িতে গেল, তারও তো একটু তাদের ভাই বোনের সঙ্গে দেখা করার ইচ্ছে হতে পারে। তো গিয়ে সেখানে 2 দিন থেকে এলো, বা আমার মা বাড়িতে গিয়েও 2 দিন থেকে এলো। তখন তো মা আমাকে বলে যেত, ঝুলন তুই কিন্তু গোপালকে মনে করে সকালে বিকেলে সন্ধে খেতে দিবি কিন্তু, আর রাত্রে মানে সন্ধেবেলা কিন্তু খেতে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিবি, যেরকম করে সেবা দেওয়া হয়। তো একবার এরকম মানে প্রথমবার মানে মা আসার পর, মানে 1 বছর তো কালো ওষুধ ছিল, মা কোথাও যায়নি। 1 বছর হয়ে যাবার পর মা আবার এরকম 2 দিনের জন্য কোথায় গেল। তো মা আমাকে বারবার বলে গেছিল, যেহেতু এই গোপাল সেবা আমি কোনোদিন করিনি, এবং আমি না ভুলেই গেছিলাম জানো তো, মানে সকাল মানে খেতে দিতে আমি না ভুলেই গেছি। এবার এইরকম একটা দিন চলে গেছে, আর হয়নি, আমার খেতে দেওয়া হয়নি। এবার রাত্রিবেলা এই গোপাল আমাকে স্বপ্ন দিচ্ছে। কিরম বলো তো? গোপালটা ধরো আমাদের না এরকম 3-4টে থাক আছে ঠাকুর ঘরে, তাক তাক মতন করে, তার মধ্যে ঠাকুরগুলো সাজানো। তো দ্বিতীয় তাকে এই গোপাল থাকে। তো দেখলাম আমি স্বপ্নে গোপালটা গোপালের মতন ছোটই আছে, কিন্তু 2টো পায়ের মধ্যে তার একটা পা লম্বা হয়ে গেছে, মানে অস্বাভাবিক লম্বা। সে ওই মানে সেকেন্ড থাকটা থেকে, মানে ওই তাকে যে থাকে সেই তাক থেকে একেবারে নিচে মাটি পর্যন্ত তার পাটা দিয়ে আমার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে বলছে, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি, আমি কিন্তু খিদে আর সহ্য করতে পারছি না, তুমি আমায় খেতে দাওনি, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি। মানে ওই লম্বা পা ফেলে সে পালিয়ে যাচ্ছে। আমি না সঙ্গে সঙ্গে সেই রাত্রিবেলা উঠে গোপালের সামনে গিয়ে কান ধরে উঠবোস করে বলেছি, আজ ভোরে আমি তোকে খেতে দেবো ভাই, তুই যাস না, আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরে উঠবোস করছি, কোনো দিন হবে না। গেল। তো তারপরে ভোরবেলা উঠে আমি ওকে খেতে দিলাম। তারপর থেকে আমার জীবনে কোনো দিন, মা যতবার বেড়াতে গেছে, কোনো দিন আমার ভুল হয় না। মাকে মানে মা ফিরে এলো যখন, তখন আমি মাকে বললাম, মা এই ঘটনা। মা বলে, তুই ভুলে গেলি কোন আক্কেলে? ও একটা ছোট ছেলের মতন আমি ওকে দেখি, তো তুই এই 4 বেলা খাচ্ছিস আর ওকে খেতে দিতে পারলি না? মা তো আমাকে ভীষণ বকলো। তো আমি তো দোষ করেইছি, স্বীকার করলাম, হ্যাঁ আমি স্বীকার করেছি, এবং গোপালের কাছে আমি কান ধরে উঠবোস করেছি। আর কোনো তুমি বেড়াতে যাও নিশ্চিন্তে যখন যাবে, আমি কোনো দিন এই ভুলটা করবো না। তখন তো আমি ওই রকম মানে নিষ্ঠা করেই তারপরে আবার গোপালের আমি সেবা করতাম। তারপরে তো মা অসুস্থ হলো, মা একদিন চলে গেল, কালের নিয়মে সবাই তো চলে যায়, তো চলে গেল। তো যেহেতু মা যেখানে আমাদের ঠাকুর থাকে, মা তার পাশের ঘরটাতে শুতো। তার ফলে কি, গোপাল যেহেতু মা, আমার মা গোপালেরও মা, তাহলে তা যেহেতু আমার ভাই বলছি যখন, তো গোপালের মা তো আমার মা। তো মা যখন শুয়ে থাকতো সে ওই ঘরে, তো গোপাল একটা কি কমফর্ট জোন, মানে ও ভাবতো আমার পাশে আমার মা আছে, মানে পাশাপাশি ঘর, এবং ওই ঘরটার মাঝখানে না কোনো দরজা আছে, কিন্তু দরজাটা খোলাই থাকে, তা মা দেখতেই পেতো আর কি। ঠাকুর ঘরটা মা শুয়ে শুয়ে দেখতে, মানে যে এখানে ঠাকুর থাকে, মানে ঠাকুরের আসনটা মা দেখতেই পেত। তো গোপাল তখন ভাবতো যে আমি ঘুমোচ্ছি, আমার পাশেই তো আমার মা ঘুমোচ্ছে। তো গোপালের সেই ভয়টা ছিল না। কেন এই কথাটা বলছি পরে জানাচ্ছি। তারপরে মা তো একদিন অসুস্থ হয়ে পড়লো, মা ঠাকুর পুজো করতে পারে না, গোপাল সেবাও করতে পারে না। তো আমি একদম ঠাকুর ঘরের দায়িত্ব নিলাম। মা বেঁচে থাকতে আমি ঠাকুর ঘরের দায়িত্ব মানে কোনো দিনই নিইনি। আমি শুধু আমার গুরুমন্ত্রটা জপ করতাম, এবং মা যখন পুজো দিত আমি গিয়ে নমস্কার করতাম, এইটুকু। তো যখন মা শুয়ে পড়লো আর পাচ্ছে না, তখন আমি তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, এবং পুজোর শেষে মাকে ধরে ধরে নিয়ে গিয়ে একটা শেষের দিকে মাটিতে আসনে বসে আর পুজো করতে পারতো না, একটা টুলের ওপর আসন পেতে পুজো করতো। ওই টুলটাতে আমি বসিয়ে দিতাম, মা নমস্কার করতো। আর যখন মা একেবারেই উঠতে পারতো না কারোর সাপোর্ট ছাড়া,
তখন গোপালকে আমি সিংহাসনে করে নিয়ে গিয়ে মায়ের সামনে ধরতাম। মা, এই দেখো তোমার গোপালকে আমি জামা ছাড়িয়েছি, এই দেখো তোমার গোপালকে, এমন দেখো মুখটা, দেখো তোমার গোপালকে, দেখো তোমার ছেলেকে দেখো, এরকম আমি বলতাম যাতে মায়ের মনটা ভালো লাগে। তো মাসখানিক ধরে মায়ের চলে যাবার আগে মাসখানিক ধরে আমি দেখছি যে গোপালের মুখটা না কালো হয়ে যাচ্ছে, মানে গোল্ডেন কালারের তো, সোনালি রঙের তো, পিতলের গোপাল তো। প্রথমে কপালটা কালো হচ্ছে, তারপরে আস্তে আস্তে না মুখটা কালো হয়ে যাচ্ছে, বীভৎস কালো। তখন মাকে আমি বললাম, তখন মা শুয়ে শুয়ে আমাকে বললো, তুই এক কাজ কর, তুই না পাকা তেঁতুল দিয়ে ওটাকে ঘষ, ঠিক হয়ে যাবে। তখন আমি বললাম যে তেঁতুল আছে? বলে হ্যাঁ। তখন তো করোনা, তখন আমি বললাম যে তেঁতুল কি আছে বাড়িতে, এখন আবার তেঁতুল তো পাওয়া যাবে কিনা। তো আমি মাকে বললাম, মা পাতিলেবু আছে, পাতিলেবু দিয়ে করবো? মা বললো কর। তারপরে দেখলাম মায়ের যে যেখানে সব জিনিসপত্র থাকতো একটা প্যাকেটের মধ্যে, সেখানে কিছু তেঁতুল, কিন্তু সেটা শুকিয়ে গেছে, খুঁজে পেলাম। তো সেই তেঁতুলটা আমি না একটা জলে ভিজিয়ে রাখলাম এবং ওই লেবু দিয়ে তাকে পরিষ্কার করলাম। করার পর তার গাটা চকচক করে উঠলো, কিন্তু মুখটা যে কালো সে কালোই থেকে গেল। তারপরে দিন ওই পাকাতে আমি ভাবলাম বোধহয় লেবু দিয়ে সেরকম পরিষ্কার হয়নি, অথচ গাটা তো হয়েছে। তারপরে আমি ওই পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা দিয়ে আমি ওর মুখটাকে পরের দিন পরিষ্কার করে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম, তেঁতুলটাকে মানে প্রলেপ মতন করে রাখলাম। তারপরে সবার পুজো হয়ে যাবার পর ওকে আমি কলতলায় নিয়ে গিয়ে, মানে কলের মানে সিঙ্কে নিয়ে গিয়ে ওকে ভালো করে ঘষলাম। সারা গা না সোনার মতন, কেউ বলবে না ও পেতলের গোপাল, সোনার মতন চকচক করলো, কিন্তু মুখটা যে কালো সেই কালো, সে আর পরিষ্কার হলো না। তারপরে মাসখানিক পর মা চলে গেল। জানো, মায়ের যে শ্রাদ্ধ শান্তি যে মিটলো, তখন তো করোনার সময় তো বিশাল করে কিছু করা যায়নি। আমি কথাটা বলেছিলাম, বাড়ির সামনে একটা মন্দির আছে, ওখানকার ঠাকুর মশাই ডেকে নিয়ে এসে আমি আমার মায়ের শ্রাদ্ধ কার্য করেছি। যেন যেই শ্রাদ্ধটা মিটলো, গোপালের মুখটা না আস্তে আস্তে চকচকে হতে শুরু করলো, মানে সে তার পুরনো রূপে সে ফিরে এলো। তার মানে ও তো আগে থেকেই বুঝতে পেরেছিল যে ওর মা, আমার মা, দুজনের মাই আর কিছুদিন পরে চলে যাবে। যেটা ও দেখতে পেয়েছিল সেটা তো আমরা দেখতে পাইনি, তাই জন্য ওর দুঃখে মুখটা কালো হয়ে গেছিল। কিন্তু যেই মা চলে গেল, শান্তিতে চলে গেল, তখন সে তার স্বাভাবিক রূপে ফিরে এলো। এমনই আমাদের গোপাল, জানো তো, ও কিছু না কিছু কি বলবো সাইন দেয়, আমাদের ইন্ডিকেট করে দেয়। আমার বরের যখন অসুখ হলো, তখন কি হলো জানো, হঠাৎ দেখছি দুটো চোখ না লাল হয়ে গেছে, চোখ দুটো না লাল হয়ে গেছে। তো আমি তখন বললাম, আমার বরকে বললাম যে দেখো চোখ দুটো কেন লাল। তখন আমার বর বলে, তুমি কি মায়েদের সিঁদুর পরিয়ে ওই হাতে কি গোপালকে ধরেছিলেন? না না, আমি তো গোপালকে ওই হাতেই ধরবো কেন, আমি হয়তো ধরিনি, কিন্তু লাল চোখটা না বেশ টকটকে লাল হয়ে গেছিল। তার ফলে দেখলাম কিছু দিন, মানে মাস 2-3 মানে আসন্ন একটা বিপদ আসছে। মানে তখন তো আমার বিশাল বিপদ গেছে, তার বিশাল অসুখ, আমার স্বামীর মানে বাঁচার আশাই ছিল না বলতে পারো। ঈশ্বরের দয়ায়, পরম গুরুর দয়ায় এবং গোপালের আশীর্বাদে সে ফিরে এসেছে। আমার গোপাল এরকমই আমাকে আগাম জানান দেয়, জানো তো। আমি ওই জন্য ওর মুখের দিকে তাকিয়ে থাকি যে ওর কি মানে কিছু বলতে চাইছি কিনা, আমি খুব মন দিয়ে রোজ দেখি। তারপরে মা চলে যাবার পর ও একদিন আমাকে স্বপ্ন দিল যে ওর খুব ভয় করছে, ও একা থাকতে পারছে না। তখন আমি ডিসাইড করলাম, আমার বরকে বললাম যে আমাকে গোপাল এরকম বলেছে, তাহলে কি আমি আমার শোবার ঘরের টিভির সামনে একটা তাক আছে, প্রত্যেক দিন রাত্রিরে কি তাহলে আমি ওখানে শুতে নিয়ে আসবো, হয়তো ওই জন্য ওর ভয় করছে। তখন আমার বর বলল, দেখো ওখানেতে ছোঁয়াছুঁয়ি ব্যাপারও হতে পারে, না থাকে, মানে বিশ্বাস করলো না, এই কথাটা বিশ্বাস করলো না। তো এরম যাচ্ছে, তো আমরা না তারাপীঠ বেড়াতে যাবো, এই করে করে গেল কিছুদিন। তারপরে আমরা তারাপীঠ বেড়াতে যাবো, আমি আর আমার বর দুজনে।
বেড়াতে যাব শান্তিনিকেতন, শান্তিনিকেতন ঘুরে তারা কঙ্খলিতলায় পুজো দেব, তারপরে তারা মায় মানে ওখানে যাব, তারাপীঠে যাব, তারাপায় গিয়ে মায়ের তারা মায়ের পুজো দেবো, মুন্ডমালিনীর তলায় পুজো দেবো, দিয়ে বাড়ি ফিরে আসবো। এটাই আমার প্ল্যান। তো যেদিনকে যাব পরের দিন আমাদের শিয়ালদায় 7:15 কি এরকম ট্রেন ছিল। তো ভোরবেলা উঠে আমরা করবো ঠিকঠাক। ভোরের দিকে মানে উঠবো মানে সেই সময় ঠিক মনে হচ্ছে মানে আমার ঘুমটা ভেঙেই এসছে। তখন আমাকে গোপাল পাশে দাঁড়িয়ে যেন বলছে, মিষ্টি গলা, বাচ্চা ছেলে যেমন গলা হয়, আমি শুনছি, বেড়াতে যাচ্ছ, আমার জন্য একটা পুতুল নিয়ে আসবে, সেই পুতুলের চোখ যেন নীল রঙের হয়। আমি যখন রাত্রিরে ঘুমোবো, আমার তো একা শুতে ভয় লাগে, ওই পুতুলটাকে আমার পাশে রেখো। আমার তো ঘুমটা ভাঙাই ছিল। আমি বলি কে কথা বললো। তারপরে আমি যখন তারাপীঠে বেড়াতে গেলাম, ওর জন্য একটা পুতুল নিয়ে এসেছি। এই নীল চোখের পুতুল তো দেখতেই পাচ্ছি না। তারপরে একটা জায়গায় পেলাম একটা লম্বা মানে বেশ লম্বা একটা ডল পেলাম, সেই পুতুলটা নীল চোখ, সেটা নিয়ে এলাম এবং প্রত্যেক দিন সন্ধেবেলা যখন ওকে শয়ান দিই তখন পাশে ওই পুতুলটা দিয়ে দিই। তারপর থেকে বলতে নেই আর আমাকে মানে ওই ভয় করছে বা একা লাগছে এইগুলো কোনো দিন বলেনি। বেশ কিছুদিন আগে, আজ থেকে 3-4 মাস আগেকার কথা বলছি, ওর হাতের না দুটো বালা পড়ে, তো ওই বালা দুটো না কোনো কারণ না হাতের এইখানটা না আটকে গেছে। আমি একটা বালা না এক হাতের বালা খুলে ফেলেছি, আর একটা না খুলতে পারছি না, কারণ ওর জন্য না মুক্ত চুড়ি কিনেছি। তা আমি কিছু একটা ছিল অনুষ্ঠান, তো আমি চুড়িটা পাল্টাবো, তো একটা হাতের হ্যাঁ মনে পড়েছে, আমাদের গুরুদেবের বাড়িতে কি একটা অনুষ্ঠান ছিল। তো আমাদের গুরুদেব না আমাদের গোপালকে খুব পছন্দ করে, কারণ আমি এই গল্পগুলো বলেছিলাম তখন ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। উনি তখন বলেছিলেন, হ্যাঁ তোমাদের গোপালের মধ্যে না একটা প্রাণ আছে। উনি কিন্তু চোখে দেখে এই কথাটা বলেছিলেন। তো কিছু একটা অনুষ্ঠান ছিল গুরুদেবের বাড়িতে, আমার মেয়ে বিকেলবেলা যাবে সেখানে। তো গুরুদেব বলেছিল তোদের গোপালকে নিয়ে আসিস। এই 3-4 মাস আগেকার কথা বলছি, আমার এখন কী ছিল সেটা ঠিক মনে পড়ছে না। তো আমি তখন আমার মেয়ে বললো, আমার মেয়ে তো স্কুলে চাকরি করে, বিকেলবেলা আসবে, তখন আমার মেয়ে বললো যে তুমি গোপালকে মানে ড্রেস আপ করিয়ে মানে সাজিয়ে গুজিয়ে রেখো। তো আমি তখন মনে করেছি জাগে ওই বালা দুটো খুলে দুটো মুক্ত চুড়িও আছে, তো ওটা খুলে রেখে আমি মুক্ত চুড়িটা পরিয়ে দিই। এক হাতের বালাটা খুলেছি, আর একটা বালা না কিছুতেই খুলতে পারছি না, কিন্তু যেন আটকে গেছে। তো আমি টেনে তারপরে সাবান লাগিয়ে অনেক কষ্টে ওটাকে প্রথমে টানাটানি করেছি, খুলছি না, তারপরে সাবান লাগিয়ে ওটাকে খুলেছি, খুলে পরিষ্কার করে তারপর ওকে একটা জামা পরিয়ে ওই মুক্ত চুড়ি দুটো পরিয়ে দিয়েছি। তারপরে ও গেছে, ওকে একটা থালার মধ্যে বসিয়ে সাজিয়ে গুজিয়ে আমার মেয়ে নিয়ে গেছে। তো ওকে ওই যারা এসছে তাদের মাঝখানে ও মধ্যমণি, ও বসে আছে, ওকে লজেন্স তারপরে ক্যাডবেরি সব খেতে দেওয়া হয়েছে, সবাই ওকে একবার করে কোলে নিচ্ছে, তো বিশাল আদরে আছে। নেহা মানে আমার মেয়ের ডাক্তার নেহা বলছে মামা, মানে গুরুদেবকেও মামা বলে, মামা না অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে আছে, তো গম্ভীর হয়ে তাকিয়ে আছে। তখন সবাই বলছে ও মা কী দেখছো, ওর মুখের দিকে তাকিয়ে কী দেখছো। তখন আমার মেয়ের দিকে তাকিয়ে নাকি বলেছে, হ্যাঁ রে নেহা, ও কি তোর কে পুজো করে, বলে মা পুজো করে। আর সকালবেলা আমি যাবার সময় ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে সকালের যে বাল্য ভোগটা আমি দিয়ে যাই। তখন বললো যে কেন মামা, বলে ও কি পড়ে গেছিলো। তখন বলেছিল তা তো জানি না, আমার হাত থেকে তো পড়েনি। তো আমি আমার মাকে তখন সঙ্গে সঙ্গে ও আমাকে ফোন করেছে, মানে তুমি কি জানো গোপাল কি তোমার হাত থেকে পড়ে গেছিলো, বা দেখো তো কারোর হাত থেকে কি পড়ে গেছিলো। আরে কারোর হাত থেকে কি, নয় তুই ধরিস নয় আমি ধরি, তা তো আমার হাত থেকে তো পড়েনি। তখন বললো যে কেন রে, তখন কি আইনি রে মামা বলছে। তারপরে গুরুদেব নাকি নেহাকে বলেছে যে হাতের বালাটা আটকে গেছিল, যেই হাতটা ধরে আমি টানাটানি করে খুলেছি, সেই হাতে ও ব্যথা হয়েছে। ও নাকি গুরুদেবের দিকে, যখন গুরুদেব ওর দিকে তাকিয়েছিল, মানে চোখে চোখে ওদের আই কন্ট্যাক্টে কোনো কথা হয়েছে, যে গুরুদেবকে ও বলছে যে আমার হাতে খুব ব্যথা। তখন গুরুদেব ওকে কোলে নিয়ে ওকে হাতটা টিপে দিয়েছে, মালিশ করে দিয়েছে। এবং যখন নেহা ওকে নিয়ে ফিরে আসছে,
তখন গুরুদেব নাকি বলেছে তোর মাকে বলবি যখন কালকে আবার ওকে মানে খেতে দেবে করবে, তখন যেন ওর হাতটা টিপে দেয়, ওর হাতে ব্যথা হয়েছে। তখন এসে আমাকে যখন বলল, তখন আমি বলে হ্যাঁ হতে পারে রে, আমি তো ওই বালাটা টানাটানি করে খুলেছি, লেগে গেছে। দেখো গুরুদেবের তো একটা ক্ষমতা থাকবে, ও কিন্তু ওর মনের কথাটা ঠিক বুঝতে পেরেছে, ওই জন্য উনি হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। এবং যেহেতু উনি বুঝতে পেরেছেন ওনার ওই গোপালের কিছু কষ্ট হচ্ছে, গোপাল ওকে মন খুলে বলেছে যে ওর হাতে ব্যথা। তারপরে আমি বেশ কয়েকদিন ওর হাত মালিশ করে দিয়েছি, টিপে দিয়েছি, জানো। এই হলো আমাদের গোপালের ইতিহাস। এইরকম অনেক ছোট ছোট ঘটনা আছে, অবিশ্বাস্য, হয়তো অনেকে বিশ্বাসও করবে না, কিন্তু আমি পূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে তোমাদের কাছে বলছি। এবং পরম গুরুর নাম নিয়ে আমি বাজে কথা বলবো না, আমার গুরুদেবের নাম নিয়ে আমি কখনো মিথ্যে কথা বলবো না। আমাদের গোপাল এইরকমই জানতো, জানো। তো তোমাদের কেমন লাগলো আমার এই গোপালের কাহিনী? তাও সব ঘটনা বলে উঠতে পারলাম না, কিছু ভুলেও গেছি। তা কেমন লাগলো জানিও, তোমাদের বাড়িতেও এরকম গোপাল আছে কিনা, তারাও এরকম কিছু তোমাদের সাইন দেয় কিনা, কোনো কিছু আগাম জানিয়ে দেয় কিনা, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমার খুব ভাল লাগবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ, আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।